ছাত্র বন্ধুরা, এর আগের দিন আমরা সমাসের প্রথম ক্লাসটাতে তোমাদের কয়েকটা সমাস সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা কর্মধারায় এবং তৎপুরুষ সমাস সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব। তো প্রথমে আমি কর্মধারায় সমাস সম্পর্কে আসছি। কর্মধারায় সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদেরই অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারায় সমাস বলে। আবার একটু অন্যভাবেও বলা যায় যে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, উভয় পদ বিশেষ্য এবং উভয় পদই বিশেষণ, এইভাবেও কিন্তু কর্মধারায় সমাস হতে পারে। এবার কর্মধারায় সমাস কিন্তু সংস্কৃতে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত ছিল। কি কারণে? যে এই সমাসে উভয় পদে কর্তৃকারকের একই বিভক্তি অর্থাৎ শূন্য বিভক্তি হয়। এই জন্য সংস্কৃতে এই সমাসটিকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু বাংলায় কর্মধারায়কে স্বতন্ত্র একটি সমাসের মর্যাদা দেওয়া হয়েছে। কর্মধারায় সমাসের 5টি ভাগ। এগুলো তোমরা অবশ্যই ভালো করে পরবর্তীকালে যখন নিজেরা পড়বে এই ভাগগুলো খুব ভালো করে পড়বে, এবং ভাগগুলো যে উদাহরণ সেগুলো খুব ভালো করে না দেখলে একটু গুলিয়ে যায়। আমি পরে অন্য প্রসঙ্গে আসছি যে উপমান উপমিত কর্মধারায় এগুলো খুব একটু জটিল ব্যাপার, এগুলো পরে আসছি। আগে আমি কর্মধারায় ভাগগুলো বলি। যে কর্মধারায় 5 প্রকার: সাধারণ কর্মধারায়, মধ্য পদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায়। তা আমি প্রথমে সাধারণ কর্মধারায় সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করছি। সাধারণ কর্মধারায়ের আবার আমরা 3টে ভাগ করতে পারি। একটু বোর্ডের দিকে খেয়াল করো। সাধারণ কর্মধারায়ের আমি ক ভাগ লিখেছি, যে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, অর্থাৎ পূর্বপদটি পরপদের বিশেষণ রূপে বসছে, কিন্তু প্রাধান্য পাচ্ছে কিন্তু পরপদ। উদাহরণ দেখো, নীল যে কমল, নীল কমল। লক্ষ্য করো, এই নীল কমল শব্দটিতে কমলের বিশেষণ নীল, কিন্তু প্রাধান্য পাচ্ছে কিন্তু কমল অর্থাৎ পদ্ম এই শব্দটি। আমি বোর্ডে একটাই উদাহরণ দিয়েছি, আমি মুখে তোমাদের আরও একটা উদাহরণ দিচ্ছি। নীল যে কমল যেমন নীল কমল, তেমনি রক্ত যে উৎপল, উৎপল মানেও কিন্তু পদ্ম। রক্ত এখানে লাল অর্থে, এখানে রক্ত বলতে কিন্তু যেটা ইংরেজিতে ব্লাড বলে বা বাংলায় শোণিত বলে, সেই অর্থে কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না। এখানে রক্তটি হচ্ছে লাল অর্থে বোঝাচ্ছে, মানে রক্তের মতো লাল এই অর্থে। তো রক্ত যে উৎপল বা রক্ত যে কমল, দুটো একই সমাস হবে। রক্ত যে উৎপল, রক্তোৎপল সন্ধি করলে, আর রক্ত যে কমল, রক্ত কমল। আবার কু অর্থাৎ এখানে কুৎসিত অর্থে কু যে অন্ন, কদন্ন, মানে হয়তো ভাতটা পুড়ে গিয়েছে অথবা গলে গিয়েছে, সেই অর্থে বলা হয় কদন্ন। পুণ্য যে অহ, অহ হচ্ছে দিন, অর্থাৎ কোনো পবিত্র দিন, কোনো একটা বিশেষ তিথি, সেই অর্থে আমরা বলি যে পুণ্যাহ। তাহলে পুণ্য যে অহ, পুণ্যাহ। পরমা যে ঈশ্বরী, পরমেশ্বরী। এখানে প্রশ্ন হতে পারে যে পরম যে ঈশ্বরী কেন হলো না? খুব সহজেই বোঝা যাচ্ছে যে ঈশ্বরী শব্দটি কিন্তু স্ত্রীলিঙ্গ, সুতরাং বিশেষণটাও কিন্তু সেই অর্থে স্ত্রীলিঙ্গ হয়ে গেল। ওইরকম বিদ্যা এবং অষ্টমী এই শব্দগুলিও যেহেতু স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তাই যখন মহাবিদ্যা কথাটি আমরা সমাসবদ্ধ পদটাকে ভাঙব, তখন মহতি যে বিদ্যা, মহাবিদ্যা। ওই রকম মহাষ্টমী, মহতি যে অষ্টমী, তখন হবে মহাষ্টমী। এবার আমরা আসছি দ্বিতীয় উদাহরণে, বিশেষ্য এবং বিশেষ্যের সঙ্গে যে কর্মধারায় সমাস, অর্থাৎ উভয় পদই বিশেষ্য। যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। আমি একটা উদাহরণ এখানে লিখেছি, অন্য উদাহরণগুলো মুখে একটু বলছি। দেখো, যে শশীবাবু, কোন একটি স্কুলে মাস্টারমশাই হতে পারেন, পাড়ার কোনো গণ্যমান্য ব্যক্তি হতে পারেন,
তখন আমরা শশীবাবু নামে তাকে আখ্যাত করছি, শশীবাবু নামে ডাকছি। তো যিনি শশী তিনিই বাবু, একই ব্যক্তি কিন্তু। কথক ঠাকুর যিনি রামায়ণ মহাভারত ইত্যাদি পাঠ করে শোনান, তখন আমরা বলি কি যে কথক ঠাকুর রামায়ণ পাঠ করছেন। তাহলে যিনি কথক তিনিই ঠাকুর, কথক ঠাকুর। যিনি পিতা তিনিই দেব, পিতৃদেব, একজনকে বোঝাচ্ছে কিন্তু। আবার দারোগা বাবু, দারোগা একজন বাবু একজন এরকম কিন্তু নয়। যিনি দারোগা তিনিই বাবু, দারোগা বাবু। বউ ঠাকুরানী, বউ অথচ ঠাকুরানী। রামকৃষ্ণ, যিনি রাম তিনিই কৃষ্ণ, রামকৃষ্ণ, পরমহংসদেবকে বোঝানো যায়। কিন্তু যদি রাম ও কৃষ্ণ বলি তাহলে কিন্তু আর কর্মধারয় সমাস থাকছে না। তখন রাম ও কৃষ্ণ পৃথক পৃথক ব্যক্তি, অর্থাৎ ত্রেতায় যিনি রাম, দাপরে তিনি কৃষ্ণ, তখন স্বতন্ত্র দুই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তখন কিন্তু এটা দ্বন্দ্ব সমাস হবে। এরপরে আমরা আসছি বিশেষণ ও বিশেষণে যে কর্মধারয় সমাস হয়। একটা উদাহরণ দেখো, লেখা আছে পণ্ডিত অথচ মূর্খ। পণ্ডিত মূর্খ, প্রশ্ন হতে পারে যে পণ্ডিত আবার মূর্খ কী করে হয়? হতে পারে তিনি জ্ঞানে পণ্ডিত, তিনি পড়াশোনা প্রচুর করেছেন, জ্ঞানের তার অভাব কিছু নেই, কিন্তু তিনি আচরণে যদি মূর্খামি দেখান তাহলে কিন্তু তাকে আমরা পণ্ডিত মূর্খ বলতে পারি। পণ্ডিত মূর্খের গল্প সংস্কৃতে আছে, হয়তো অনেকেই জানো সেটা। তাহলে পণ্ডিত অথচ মূর্খ, অর্থাৎ জ্ঞানে পণ্ডিত আচরণে মূর্খ, তখন কিন্তু এটা কর্মধারয় সমাস। কিন্তু যদি একটা বাক্য থাকে এরকম যে রাজসভাতে ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ সকলেরই সমাগম ঘটেছে, তখন কিন্তু পণ্ডিত মূর্খ এই সমাসটি হবে পণ্ডিত ও মূর্খ, তখন কিন্তু এটা দ্বন্দ্ব সমাস। আবার কোনো একটি বাচ্চা ছেলে, বেশ নাদুস নদুস চেহারা, আমরা বলি কি হৃষ্টপুষ্ট ছেলেটি, তো যে হৃষ্ট সেই পুষ্ট, এটাও কিন্তু সাধারণ কর্মধারয় সমাসের মধ্যেই পড়ছে। ভীষণ অথচ মধুর, একই বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্য যদি কোনো একই ব্যক্তি বা বস্তুর মধ্যে থাকে তখন কর্মধারয় সমাস হয়। নীললোহিত, শিবের অপর নাম নীললোহিত। নীল হচ্ছে তার কণ্ঠে, তাই কণ্ঠে নীল, তো কণ্ঠ কথার উল্লেখ না করলেও হবে। নীল অথচ লোহিত, অর্থাৎ কণ্ঠে নীল আর কেশ তার পিঙ্গল বর্ণ, লোহিত বর্ণ, সেই জন্য শিবকে বলা হয় নীল লোহিত। বাছা ধোয়া, মাছকে হয়তো বেছে বেছে তারপরে ধোয়া হচ্ছে, তাহলে আগে বাছা পরে ধোয়া, বাছা ধোয়া। বিষণ্ণ অথচ মধুর, বিষণ্ণ মধুর, এগুলো সব হচ্ছে সাধারণ কর্মধারায়ের মধ্যে পড়ছে। এবার আমরা কর্মধারায়ের দ্বিতীয় ভাগে আসছি, সেটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। কর্মধারায়ের দ্বিতীয় পর্যায় হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। শুনেই বুঝতে পারছো যে মধ্য পদটি লোপ পাবে এই সমাসে। তাহলে যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের ব্যাখ্যানমূলক যে মধ্য পদ, সেটা যখন লোপ পাবে তখন মধ্য পদলোপী কর্মধারয় সমাস হবে। বোর্ডে কয়েকটা উদাহরণ আছে, তোমরা দেখে নাও। কস্তুরী যুক্ত মৃগ, অর্থাৎ যে হরিণের দেহে কস্তুরী অর্থাৎ খুব সুগন্ধি একটি দ্রব্য পাওয়া যায়, আগেকার রাজা মহারাজারা পান প্রভৃতি দিয়ে মিশিয়ে খেতে। কস্তুরী যুক্ত মৃগ, লক্ষ্য করো সমাজবদ্ধ পদ হচ্ছে কস্তুরী মৃগ, কিন্তু যখন আমরা ব্যাসবাক্য করছি মাঝখানে যে যুক্ত কথাটি এটি আমরা নিয়ে এসেছি, কিন্তু যখন সমাজবদ্ধ হয়ে যাচ্ছে এই যুক্ত কথাটি কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। অতএব ব্যাসবাক্যের ব্যাখ্যানমূলক যে মধ্যপদ সেটা লোপ পেয়ে গেল। অতএব এটা মধ্য পদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। আর একটি দেখো, পল মিশ্রিত অন্ন। পল মানে হচ্ছে মাংস, যেটাকে পোলাও বলো তোমরা। তাহলে পল মিশ্রিত অন্ন পলান্ন, তাহলে মিশ্রিত কথাটা এখানে লোপ পেয়ে গেল। তৃতীয় উদাহরণ, মায়া প্রকাশক কান্না, মায়া কান্না, অর্থাৎ এই কান্নার মধ্যে প্রকৃত সত্য কিন্তু নেই। যেমন মহাভারতে দেখা যায় যে পাণ্ডবেরা যখন বারণাবতে তারা যদুগৃহে পুড়ে মারা গিয়েছিল, এই সংবাদটা যখন হস্তিনাপুরে পৌঁছয় তখন দুর্যোধন মায়া কান্না কেঁদেছিল। দুর্যোধন নিজেই কিন্তু পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, যদিও ব্যর্থ হয়েছে। কিন্তু এই যে দুর্যোধনের কান্না,
এটার মধ্যে প্রকৃত সত্য কিন্তু ছিল না, মায়া কান্না। তো আমরা এক্ষেত্রে এই প্রকাশক শব্দটিকে দেখতে পাচ্ছি লোপ হয়ে যাচ্ছে, মায়া প্রকাশক কান্না, মায়া কান্না। ননি লোভী গোপাল, ননি গোপাল, লোভী কথাটা মধ্যপদটা লোপ পাচ্ছে এখানে। ছাত্র থাকাকালীন জীবন, এই থাকাকালীন কথাটা মধ্যপদটি এখানে লোপ পেয়ে যাচ্ছে। ছাত্র থাকাকালীন জীবন, ছাত্র জীবন। আরও কতগুলি উদাহরণ আমি মুখে বলছি। বৃত্র হচ্ছে একটি অসুর, তাহলে বৃত্র নামক অসুর, বৃত্রাসুর, এই নামক মধ্যপদটি এখানে লোপ পেয়ে যাচ্ছে। জীবনহানির আশঙ্কায় বিমা, যেটা এলআইসি নামে খ্যাত, বাংলায় জীবন বিমা। তো বিমা কেন করা হয়? জীবন নাশের আশঙ্কায়, জীবন হানির আশঙ্কায়। হঠাৎ কোনো মানুষ তো মারা যেতে পারে, তাহলে এই যে জীবন বিমা, মাঝখানে হানির আশঙ্কায়, এই কথাটা কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। পইতে হয় তোমাদের অনেকেরই যারা ব্রাহ্মণ, সেই সময় একটা উপনয়নের সময় একটা গলায় যজ্ঞ লব্ধ উপবিত দেওয়া হয়। তো এই যে যজ্ঞ পবিত বা পৈতা, যখন সমাস করব যজ্ঞ পবিতটাকে যজ্ঞ লব্ধ উপবিত, কারণ পৈতের সময় রীতিমতো একটা আচার অনুষ্ঠান করা হয় এবং একটা যজ্ঞ করা হয়। তারপরই সেই যজ্ঞ সূত্র নতুন যে ব্রাহ্মণ হলো নববটু তাকে গলায় পরিয়ে দেওয়া হয়। তো যজ্ঞ পবিত বা পৈতা, তাহলে যজ্ঞ লব্ধ, এই লব্ধ মধ্যপদটি কিন্তু এখানে লোপ পেয়ে গেল। রহস্যালাপ, রহস্যপূর্ণ আলাপ, অর্থাৎ যে কথাবার্তার মধ্যে রহস্যজনক কোনো আলোচনা রয়েছে, এই পূর্ণ কথাটা এখানে লোপ পেয়ে যাচ্ছে। গন্ধদ্রব্য বিক্রয়কারী বণিক, গন্ধ বণিক, বিভিন্ন বণিকের ভাগ রয়েছে, গন্ধ বণিক, কাংস বণিক, শঙ্খ বণিক। তাহলে গন্ধদ্রব্য বিক্রয়কারী বণিক, এই বিক্রয়কারী কথাটি এখানে লোপ পেয়ে গেল। এটাও মধ্যপদলোপী কর্মধারায় সমাস। গোলাপ নামক ফুল, এই নামক কথাটা এখানে লোপ পেয়ে যাচ্ছে। তারপরে মায়া প্রকাশক কান্না আগে বলেছি, তো সেই রকম বহুব্রীহি সমাসের প্রচুর ভাগ রয়েছে। 5টা ভাগের মধ্যে এই 2টো ভাগ প্রথমে বললাম। এরপরে আমরা আসব উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায়। আচ্ছা, একটু দুঃখিত, আমি কর্মধারায় বলতে গিয়ে ভুলক্রমে বহুব্রীহি বলে ফেলেছি। এরপরে আমি আসছি উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায়। কিন্তু তার আগে তোমাদেরকে জানতে হবে উপমান কাকে বলে, উপমেয় কাকে বলে এবং সাধারণ ধর্মই বা কাকে বলে। দুটো বিজাতীয় বস্তুর তুলনায় প্রধান যে বক্তব্য বিষয়টি, সেইটা হচ্ছে উপমেয়। আর যার সঙ্গে উপমেয়কে তুলনা করা হয় সেটি হচ্ছে উপমান। কাল্পনিক যে গুণের জন্য উপমানের সাথে উপমেয়ের তুলনা করা হয় সেটা হলো সাধারণ ধর্ম। একটা উদাহরণ দিলে ব্যাপারটা একটু পরিষ্কার হবে। যেমন বিদ্যাসাগরের হৃদয় ছিল কুসুমের মতো কোমল বা কুসুম কোমল। এবার লক্ষ্য করো, আমরা বিদ্যাসাগরের হৃদয়কে তুলনা করছি কার সঙ্গে? কুসুম অর্থাৎ ফুলের সঙ্গে। তাহলে এখানে হৃদয়টা হচ্ছে উপমেয়, কারণ প্রধান বক্তব্য বিষয় বা আলোচ্য বিষয় হচ্ছে হৃদয়। আর তুলনা করছি কার সঙ্গে? কুসুমের সঙ্গে। তাহলে কুসুম হচ্ছে উপমান। আর হৃদয়ের সঙ্গে কুসুমের কেন তুলনা করছি? যে কুসুম হচ্ছে কোমল আর বিদ্যাসাগরের হৃদয়টাও কোমল। তাহলে এখানে কোমল হচ্ছে সাধারণ ধর্মবাচক পদ। আর এই যে বললাম কুসুমের মতো কোমল, এই মতটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। আমি আরেকবার বলছি যে উপমেয় হচ্ছে প্রধান বক্তব্য বিষয়, উপমান হচ্ছে যার সঙ্গে উপমেয়কে তুলনা করা হয়, উপমান আর উপমেয়ের মধ্যেকার যে গুণ যার জন্য তুলনা করা হচ্ছে সেটি হচ্ছে সাধারণ ধর্মবাচক পদ। আর মত, তুল্য, ন্যায়, এই শব্দগুলি হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। এখন উপমান হিসাবে আমরা প্রাকৃতিক অনেক বিষয়বস্তুকে আমরা তুলনা করে থাকি, উপমান হিসেবে ব্যবহার করে থাকি। যেমন চন্দ্রের সঙ্গে তুলনা করি, সূর্যের সঙ্গে, তারার সঙ্গে, আকাশের সঙ্গে, সাগর, নদী, পদ্ম, পুষ্প, বিভিন্ন বস্তু নিচয়ের সঙ্গে
আমরা তুলনা করে থাকি, এগুলোকে উপমান হিসাবে আমরা ব্যবহার করি। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে উপমেয় এবং উপমান এই দুটো বিষয় যেন বিজাতীয় বস্তু হয়। এখন রামের সঙ্গে রহিমের তুলনা অথবা নদীর সঙ্গে সাগরের তুলনায় কিন্তু উপমান উপমেয়ের সম্পর্কটি সুস্পষ্ট হবে না, এই বিষয়টা বারবার খেয়াল রাখতে হবে। তা আমি প্রথম উপমান কর্মধারায় সমাসটা বলছি, যে উপমানের সাথে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস, সেইটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। ভালো করে খেয়াল করো, এখানে উপমান থাকবে, সাধারণ ধর্মবাচক শব্দ থাকবে, কিন্তু উপমেয় অর্থাৎ যার সঙ্গে তুলনা করছি সে কিন্তু অনুপস্থিত থাকবে। একটু বোর্ডের দিকে খেয়াল করো, কাজলের ন্যায় কালো, কাজল কালো। লক্ষ্য করো পূর্বপদ বিশেষণ কাজলের ন্যায় কালো, এখানে লক্ষ্য করো যে উপমান রয়েছে কিন্তু উপমেয় অর্থাৎ তার সঙ্গে তুলনা করছি সেটা কিন্তু নেই। ধরো যদি বলি কাজল কালো মেঘ, তাহলে কাজল কালো এটা বিশেষণ, আর মেঘটা কেমন? কাজল কালো। তাহলে এখানে মেঘ কিন্তু অনুপস্থিত। অথবা যদি বলা হয় কাজল কালো চুল, চুলটা কিন্তু এখানটায় অনুপস্থিত, কিন্তু আমরা বলছি কাজলের ন্যায় কালো, কাজল কালো। তাহলে এখানে উপমান রয়েছে, সাধারণ ধর্ম রয়েছে, কিন্তু উপমেয় কিন্তু নেই। দ্বিতীয় উদাহরণ, তুষারের ন্যায় ধবল, তুষার ধবল। কারো মাথার চুল পেকে একেবারে সাদা ধবধবে হয়ে গিয়েছে, আমরা বলি তুষার ধবল কেশ। তাহলে এখানে কিন্তু সেই কেশ বা চুল সেটা অনুপস্থিত। তাহলে তুষারের ন্যায় ধবল, তুষার ধবল, এটা উপমান কর্মধারায়। আপেলের ন্যায় রাঙা, আপেল রাঙা। এবার আপেল রাঙা কি? খুবই ফর্সা কেউ, তার গালে একটু রক্তিম আভা রয়েছে, তাকে বলা যেতে পারে আপেল রাঙা গণ্ডদেশ, কিন্তু সেটা অনুপস্থিত, উপমেয় নেই, কিন্তু এখানে উপমানটা রয়েছে, সাধারণ ধর্ম রয়েছে, রাঙা, এই সাধারণ ধর্মটি রয়েছে। শশ মানে হচ্ছে শশাক অর্থাৎ খরগোশ, শশের ন্যায় ব্যস্ত, শশব ব্যস্ত, অর্থাৎ খরগোশের মতো যে ব্যস্ততা প্রকাশ করে কোনো মানুষ, তখন আমরা বলি খুব শশব ব্যস্ত হয়ে পড়েছে। শঙ্খের ন্যায় ধবল, শঙ্খ ধবল, কোনো বাড়ি সাদা রং করা হয়েছে, শঙ্খ ধবল গৃহ, তখন গৃহের কথা এখানে অনুপস্থিত, বা সৌধ বা প্রাসাদ যাই হোক না কেন, এখানে শঙ্খের ন্যায় ধবল এই কথাটা আমরা বললাম, কিন্তু উপমেয় এখানে কিন্তু অনুপস্থিত থেকে গেল। ওই রকম অরুণ রাঙা, অরুণ হচ্ছে প্রভাত সূর্য, অরুণের ন্যায় রাঙা। দুর্বার ন্যায় কোমল, দুর্বা কোমল। শৈলের মতো উন্নত, শৈলোন্নত। তমালের ন্যায় শ্যামল, তমাল শ্যামল। এগুলো প্রত্যেকটাই উপমান কর্মধারায় সমাস, কারণ এখানে উপমান রয়েছে, সাধারণ ধর্মবাচক পদ রয়েছে, কিন্তু উপমেয় অনুপস্থিত। এরপরে আমরা উপমিত কর্মধারায় সমাসে যাচ্ছি। এবার আমরা উপমিত কর্মধারায় সমাস কাকে বলে সেটা একটু তোমাদের বলি। যে সাধারণ ধর্মের উল্লেখ না করে উপমেয়বাচক পদের সাথে উপমানের যে সমাস তাকে বলা হয় উপমিত কর্মধারায় সমাস। এখানে ব্যাসবাক্যে প্রথমে বসবে উপমেয়, তারপরে বসবে উপমান, এবং সব শেষে বসবে সাদৃশ্যবাচক শব্দটি। লক্ষ্য করো একটু বোর্ডের দিকে, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ, আমরা বিদ্যাসাগরকে বলতে পারি বিদ্যাসাগর ছিলেন পুরুষ সিংহ। লক্ষ্য করো পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ, তাহলে কার সঙ্গে তুলনা করছি? সিংহের সঙ্গে। সিংহ এখানে উপমান, আর পুরুষ হচ্ছে উপমেয়, আর ন্যায়টা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। তাহলে প্রথমে বসছে এখানে উপমেয়, পরে বসছে উপমান, সব শেষে সাদৃশ্যবাচক শব্দ। আর একটা উদাহরণ দেখো, চরণ পদ্মের ন্যায় চরণ পদ্ম। চরণ উপমেয়, পদ্ম উপমান, ন্যায় হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র। আচ্ছা, প্রথমে উপমেয় পরে উপমান, কিন্তু ব্যতিক্রমও হয়। পরে দুটো উদাহরণ দেখো, মুখ সোনার মতো, সোনামুখ, এখানে কিন্তু উপমেয়বাচক পদটা পরে বসছে। পরের উদাহরণটাও তাই, বাতাসা ফুলের মতো, ফুল বাতাসা, তাহলে এখানটায় পরে কিন্তু উপমেয় বসছে। তো যাই হোক, উপমিত কর্মধারায়ের পরে
আমরা এবার আসব রূপক কর্মধারয় সমাসে। আচ্ছা, এরপরে আমরা আসছি কর্মধারয়ের শেষ ভাগ, রূপক কর্মধারয় সমাস। তো রূপক কর্মধারয় কাকে বলে আগে একটু বলা যাক। যে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করে পূর্বপদ উপমেয়ের সাথে পরপদ উপমানের যে সমাস তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। তো ব্যাসবাক্যে রূপ কথাটি উভয়ের মধ্যে বসবে, উভয় বলতে উপমেয় এবং উপমানের মধ্যে বসবে, এবং উভয়ের যে অভেদ সেই অভেদটাকে ফুটিয়ে তুলবে। একটু বোর্ডের দিকে খেয়াল করো, মন রূপ মাঝি, মন মাঝি, অর্থাৎ মাঝির সঙ্গে মনকে তুলনা করা হচ্ছে। রূপ কথাটা মাঝে বসেছে, মন রূপ মাঝি, মন মাঝি। মায়া রূপ ডোর, মায়া ডোর। আঁখি রূপ পাখি, আঁখি পাখি। দেহ রূপ আকাশ, দেহ আকাশ। ওইরকম সংসার রূপ সমরাঙ্গন, সংসার সমরাঙ্গন। তো এই উপমিত, উপমান এবং রূপক এই দুটি সমাসের মধ্যে একটু গুলিয়ে যায়, কিন্তু উপমেয় কাকে বলে, উপমান কাকে বলে এবং সাধারণ ধর্মবাচক পদ কাকে বলে, এটা যদি তোমাদের একটু ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আর অসুবিধা হওয়ার কথা নয়। তো এই তিনটি সমাসের মধ্যে অনেক সময় পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন আসে যে পার্থক্য, যে উপমান ও উপমিত সমাসের পার্থক্য, দুটো করে পার্থক্য একটু মনে রাখলে হবে। প্রথম হচ্ছে কি, যে উপমান কর্মধারায় সমাজবদ্ধ পদটি হচ্ছে বিশেষণ থাকে, আর উপমিত কর্মধারায় যে সমাজবদ্ধ পদ সেটি বিশেষ্য হয়। তাহলে উপমান কর্মধারায় সমাজবদ্ধ পদ বিশেষণ, আর উপমিত কর্মধারায় সমাজবদ্ধ পদ হচ্ছে বিশেষ্য। উপমান কর্মধারায় উপমেয় থাকে না, আর উপমিত কর্মধারায় সাধারণ ধর্ম থাকে না। আবার পার্থক্য আসে উপমান কর্মধারায় এবং রূপক কর্মধারার মধ্যে একটি পার্থক্য লেখার প্রশ্ন থাকতে পারে। তাহলে উপমান কর্মধারায় যে সমস্ত পদ অর্থাৎ সমাজবদ্ধ পদ সেটি বিশেষণ, কিন্তু রূপকে সমাজবদ্ধ পদটি বিশেষ্য। আবার উপমান কর্মধারায় উপমেয় উহ্য থাকে, আর রূপকে সাধারণ ধর্মবাচক পদটি উহ্য থাকে। আবার প্রশ্ন আসে উপমিত কর্মধারায়ের সঙ্গে রূপকের একটি পার্থক্য লেখো। এখানে কি দেখা যায় যে উপমিত কর্মধারায় উপমেয়ের প্রাধান্য থাকে, কিন্তু রূপকে উপমানের প্রাধান্য থাকে। রূপক কর্মধারায় উপমান ও উপমেয়ের তুলনাটি নিবিড়, কিন্তু উপমিত কর্মধারায় সেরূপ নয়। এই কর্মধারয় সমাসের এই 5টি ভাগ এবং তার উদাহরণ যতটা পারবে তোমরা অবশ্যই বাড়িতে অনুশীলন করবে। এবার আমরা তৎপুরুষ সমাসে প্রবেশ করছি। তো তৎপুরুষ সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদের কর্ম, করণ, অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন, আর যেখানে বিভক্তি থাকবে না সেখানে বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাকে বলা হবে তৎপুরুষ সমাস। আমি বোর্ডে 5টি ভাগ লিখে 5টা উদাহরণ লিখে রেখেছি, এছাড়াও আরও 3টি ভাগ আমি পরের দিন আলোচনা করব। তো প্রথমে দেখো কর্মতৎপুরুষ সমাস, রথকে দেখা, রথ দেখা। তাহলে কর্মতৎপুরুষ সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে পূর্বপদের কর্মকারকের বিভক্তি চিহ্ন কে, রে ইত্যাদি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য সূচিত হয় তাকে কর্মতৎপুরুষ সমাস বলে। তাহলে রথকে দেখা, এই যে কে বিভক্তি চিহ্ন, কর্মতৎপুরুষের যে কে বিভক্তি চিহ্নটা লোপ পাচ্ছে, অর্থাৎ কর্মকারকের বিভক্তি চিহ্ন কে এখন লোপ পাচ্ছে, অতএব এটাকে আমরা কর্মতৎপুরুষ সমাসের উদাহরণ অবশ্যই বলতে পারি। ওইরকম লোককে দেখানো, লোক দেখানো, এখানেও কে বিভক্তি লোপ পাচ্ছে। লুচিকে ভাজা, লুচি ভাজা, কাজটাকে বোঝাচ্ছে, ভাজার কাজটা। কিন্তু যদি আবার বলা হয় যে লুচি ভাজা ঘিটা নিয়ে আইতো, তখন লুচি ভাজে যাতে, অথবা লুচি ভাজা বামুনকে ডেকে আনতো, লুচি ভাজে যে, তখন কিন্তু সমাজটা আলাদা হয়ে যাচ্ছে। গাঁটকে কাটা, গাঁট কাটা, অর্থাৎ কাজটাকে বোঝাচ্ছে, গাঁট কাটা সেই ব্যক্তিকে বোঝাচ্ছে না। ছেলেকে ভোলানো, ছেলে ভোলানো,
ঘরকে মোছা, ঘর মোছা। তরীকে বাওয়া মানে নৌকা বেয়ে নিয়ে যাওয়া, তরী বাওয়া। এরপরে আমরা আসছি করণ তৎপুরুষ সমাসে। পূর্বপদের করণকারকের এ, অন্তুস্থ, তে ইত্যাদি বিভক্তি চিহ্ন অথবা দ্বারা, দিয়া, কর্তৃক প্রভৃতি অনুসর্গের লোপ পায় করণ তৎপুরুষ সমাসে। বোর্ডে দেখো, আশার দ্বারা হতো আশাহত, দ্বারা অনুসর্গটি এখানে লোপ পাচ্ছে। এখানে কেউ আহতও করতে পারে, কিন্তু যে আশার দ্বারা আহত, আশাহত, কিন্তু মানেটা একটু আলাদা। আশার দ্বারা হতো বলতে আশা একেবারেই মেটেনি, আর যদি কেউ লেখে আশার দ্বারা আহত মানে কিছুটা আশা মিটেছে, তখনও ওই করণ তৎপুরুষ সমাসই হবে। ওই রকম অস্ত্রের দ্বারা আহত, অস্ত্রাহত। শস্যে আঢ্য, এখানে এ বিভক্তি চিহ্নটা লোপ পাচ্ছে, শস্যাঢ্য। লক্ষ্মীর দ্বারা ছাড়া, লক্ষ্মী ছাড়া। কিন্তু এই সমাজটাকে আমরা বলতে পারি যে লক্ষ্মী ছেড়েছে যাকে, তখন কোনো একটি ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তখন কিন্তু বহুব্রী সমাস হবে। এরপরে আমরা আসছি নিমিত্ত তৎপুরুষ সমাসে। নিমিত্ত তৎপুরুষ সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে পূর্বপদে নিমিত্ত বোধক অংশগুলো লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। যেমন এখানে লক্ষ্য করো, ছাত্রদের নিমিত্ত আবাস, ছাত্রাবাস। ওরকম বালিকাদের নিমিত্ত বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। ডাকের নিমিত্ত মাসুল, অর্থাৎ পোস্টাল ডিউটি যেটাকে বলা হয়, কোনো চিঠিপত্র পার্সেল পাঠাতে গেলে যে মাসুল দেওয়া হয়, সেই জন্য ডাক মাসুল, ডাকের নিমিত্ত মাসুল। বৃদ্ধদের নিমিত্ত আশ্রম, বৃদ্ধাশ্রম। মরার নিমিত্ত কান্না, মরা কান্না। ঠিক আছে, এগুলো হচ্ছে সবগুলো নিমিত্ত তৎপুরুষের উদাহরণ। এরপরে আসছি অপাদান তৎপুরুষ। লক্ষ্য করো, জল হইতে আতঙ্ক, জলাতঙ্ক। হইতে অনুসর্গটা লোপ পাচ্ছে। তাহলে অপাদান তৎপুরুষ কাকে বলে? যে তৎপুরুষ সমাসে পূর্বপদের অপাদানকারকের বিভক্তি কিংবা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় অপাদান তৎপুরুষ সমাস। অপাদানকারকের বিভক্তিবোধক অনুসর্গগুলো হচ্ছে হইতে, থেকে, চেয়ে ইত্যাদি। এখানে জল হইতে আতঙ্ক, এই হইতে এই অনুসর্গটি লোপ পাচ্ছে। কুকুরে কামড়ালে এই রোগটা হয়, তখন সেই রোগীর জল থেকে খুব আতঙ্ক বা ভয় হয়। অনুরূপ বৃন্ত হইতে চ্যুত, বৃন্তচ্যুত। গাছ থেকে কোনো ফল পড়ে গেলে আমরা বলি বৃন্তচ্যুত ফল। যূথ মানে হচ্ছে দল, যূথভ্রষ্ট। কোনো হাতি অনেক সময় একা হয়ে যায় এবং গ্রামে গঞ্জে ঢুকে ফসল টসল ক্ষতি করে বা আতঙ্কিত হয়ে এদিক ওদিকে ছোটাছুটি করে। আমরা তখন বলি কি যূথভ্রষ্ট হস্তি, অর্থাৎ দলচ্যুত। ওরকম কেউ কারাগার থেকে মুক্তি পেল, তখন কারা হইতে মুক্ত, কারামুক্ত। মৃত্যু হয় যদি হয়, তাহলে মৃত্যু হইতে ভয়। আবার কেউ ধার দেনা করেছিল, তার ঋণটা পরিশোধ হয়ে গেছে, তখন বলি আমরা ঋণ মুক্ত হয়েছে, ঋণ হইতে মুক্ত। এরপর আমরা আসছি সম্বন্ধ তৎপুরুষ সমাসে। যে তৎপুরুষ সমাসে পূর্ব পদস্থিত সম্বন্ধ পদের যে বিভক্তি চিহ্ন র এর এগুলি লোপ পায়, তখন আমরা বলবো সম্বন্ধ তৎপুরুষ সমাস, পরপদের অর্থই প্রাধান্য পায়। বোর্ডে দেখো একটা উদাহরণ লেখা আছে, রাজার গৃহ, রাজগৃহ। লক্ষ্য করো, র বিভক্তি চিহ্নটি এখানে লোপ পেয়েছে। ওই রকম ঠাকুরের পো, ঠাকুর পো। ঠাকুর বলতে এখানে শ্বশুর ঠাকুর আর কি, অর্থাৎ দেওরকে অনেকে ঠাকুরপো বলে। তাহলে ঠাকুরের পো অর্থাৎ শ্বশুরের ছেলে, ঠাকুরপো। বিষের জ্বালা, এর বিভক্তি চিহ্ন লোপ পাচ্ছে, বিষ জ্বালা। দলের নেতা, দলনেতা। এখানেও সম্বন্ধ পদের এর বিভক্তি চিহ্নটা লোপ পাচ্ছে। পিতার আলয়, পিত্রালয়। দিনের দান, দিনদান। কিন্তু যদি বলা হয় দিনকে দান, তখন কিন্তু কর্মতৎপুরুষ সমাস হবে, এটা খেয়াল রাখতে হবে। আবার বলা যেতে পারে দিন যে দান, দানটাকেই এখানে দিন বিশেষণে ভূষিত করা হলো, তখন কিন্তু কর্মধারায় সমাস হবে। তো তৎপুরুষ সমাসের এই 5টি ভাগের পরেও রয়েছে নং তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। এগুলি আমি পরের দিন তোমাদের আলোচনা করব। আজকে এই পর্যন্তই।